হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনস্টিং স্টাডি। আমরা যে বিষয়টা নিয়ে এর আগে আলোচনা করেছিলাম যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর গণিতের পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে কিছু অঙ্ক। আজকে পার্ট টুতে বাকি অঙ্কগুলো মানে বাকি যে অঙ্কগুলো আছে আমি বলেছিলাম যে পার্ট টুতে দেখবো, সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ পার্ট ওয়ানে আমরা এই জিনিসগুলো দেখেছিলাম, আর পার্ট টুতে আজকে এই ছটা অঙ্ক আমরা করবো। হুম। দেখো এখানে বোঝা যাচ্ছে না, আমি এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের পার্ট টু তে যেগুলো আলোচনা করবো। এই পুরো পোর্শনে যেগুলো ছটা অঙ্ক আছে এটা আমরা পার্ট টু তে আলোচনা করবো, মানে এই ভিডিওতে। দেখা যাক। দেখো প্রথম অঙ্ক যেটা বলছে যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের সুদ কত বলছে, PNR বাই 25 হলে মূলধনের পরিমাণ কত হবে সেটা নির্ণয় করতে হবে। এখানে চারটে অপশন তোমাকে দিয়েছে, অপশন এ, অপশন বি, অপশন সি আর অপশন ডি। আমরা এটা কিভাবে করবো দেখে নেওয়া যাক। দেখো এটা সরল সুদের একটা অঙ্ক। হুম, আমরা লিখে লিখেই করি। আমরা ধরে নিই যে মূলধন তো বলেনি, এখানে মূলধনটাই চেয়েছে। দেখো মূলধনের পরিমাণটাই চেয়েছে। ধরি মূলধন কত, ধরি মূলধন হচ্ছে কত, এক্স টাকা। ঠিক আছে। আচ্ছা, সুদের হার কত বলা আছে, সুদের হার বলা আছে কত না, আর পার্সেন্ট। আর সময় কত বলা আছে, এখানে সময় বলা আছে দেখো এন বছর। সময় বলা আছে কত, এন বছর বলা আছে। এবার হচ্ছে আমরা জানি কি সরল সুদের ক্ষেত্রে আই আই অর্থাৎ মোট সুদ। হ্যাঁ, মোট সুদ কত হয়, মোট সুদ আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, যেখানে টিটা কি সময়, আরটা হচ্ছে সুদের হার আর পিটা হচ্ছে মূলধন। ঠিক আছে। এখানে যেহেতু পিটা কনভেনশনাল হিসেবে ব্যবহার করা হয়েছে, আমাদের এই পিটাকে আমরা মানে অ্যাজ এ ফর্মুলাতে যেভাবে ইউজ করি সেভাবেই লিখেছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা মানগুলো বসাই। আই ইকুয়ালস টু কত আছে, পি আমার মূলধন কত এক্স, আরটা আর লিখেছি আমরা, এখানে আর দেওয়া আছে টিটা কত ইকুয়ালস টু ডিভাইড বাই 100। আচ্ছা, এই আই এর ভ্যালু অর্থাৎ মোট সুদের ভ্যালু কত দেওয়া আছে, দেখো মোট সুদের ভ্যালু দেওয়া আছে এইটা, অর্থাৎ পি এন আর বাই 25। তাহলে এখানে আই এর জায়গায় আমি কি লিখবো, পি এন আর বাই 25 equals to x আর n বাই 100। এখানে n n কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, আর এই 25 এর দিয়ে 100 কাটলে 4 হচ্ছে। এখান থেকে আমার কার মান বের করতে হবে, আমাকে তো x এর মানটা বের করতে হবে। তাহলে x এর মানটা বের করলে এই 4 দিয়ে আমি এদিকে গুণ করে দিচ্ছি, তাহলে কি হলো 4p equals to x। অর্থাৎ আমার মূলধন, অতএব মূলধন কত আসছে, অতএব মূলধনের পরিমাণ পরিমাণ কত সমান সমান 4p টাকা। ঠিক আছে। অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম কি আছে দেখে নেবো। দেখো এর পরের অঙ্ক যেটা বলছে সেটা বলছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:2 এবং ভূমির পরিধির অনুপাত বলা হয় 3:4। তাদের আয়তনের অনুপাতটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে। তো আমরা এখানে দেখো দুটো চোঙ নিয়ে নিয়েছি, দুটো লম্ববৃত্তাকার চোঙ আমরা নিয়েছি। ঠিক আছে, একটা ছোট চোঙ আর একটা বড় চোঙ। এবার আমাদের চোঙের ক্ষেত্রে যেগুলো বেসিক দরকার সেটা হচ্ছে কি উচ্চতা, এবং কি দরকার না ভূমির ব্যাসার্ধ। মানে এটা ভূমি না, ভূমিটা এখানে আমি এটা বোঝানোর জন্য এখানে লিখছি, ভূমির ব্যাসার্ধ। তাহলে আমাদের যে কন্ডিশন গুলো দেওয়া আছে, 1 নম্বর কন্ডিশন হচ্ছে উচ্চতার অনুপাত দেওয়া আছে, আর এখানে পরিধির অনুপাত দেওয়া আছে। তাহলে এই দুটো থেকে আমার কি করতে হবে, প্রথমে দৈর্ঘ্য মানে উচ্চতাটা, ভূমি মানে চোঙের উচ্চতা এবং ভূমির দৈর্ঘ্য এই দুটো বার করতে হবে। আচ্ছা, যেহেতু বলা আছে যে চোঙের উচ্চতার অনুপাত কত, উচ্চতার অনুপাত বলা আছে কত 1:2। আমরা ধরি উচ্চতাগুলি হলো কত, উচ্চতাগুলি হলো কে ও 2k, অর্থাৎ
এটাকে কে দিয়ে মাল্টিপ্লাই, মানে দুটোকে কে দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে কে দিয়ে মাল্টিপ্লাই করলে কে হচ্ছে, আর এটাকে কে দিয়ে মাল্টিপ্লাই করলে 2k হচ্ছে, যেখানে কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে ছোট চুংটার উচ্চতা আমরা পেলাম কে, এবং বড় চুংটার উচ্চতা পেলাম আমরা 2k। ঠিক আছে, এটা আমরা প্রথমে পেয়ে গেলাম। আচ্ছা, আমার আর কি চাই না, ভূমির ব্যাস। আমি ধরে নিচ্ছি ছোট চুংটার ক্ষেত্রে ভূমির ব্যাসটা কত না এক্স একক, আর বড় চুংটার ক্ষেত্রে ভূমির ব্যাস হচ্ছে ওয়াই একক। এখানে লিখো ধরি, আচ্ছা নাম দিয়ে দাও, এখানে এ আর বি নাম দিয়ে দাও। এ লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাস কত, অ্যাকচুয়ালি ব্যাসার্ধ ধরছি, হ্যাঁ, ব্যাসার্ধ সমান এক্স একক। এটা এটা ব্যাসার্ধ, এটা পুরোটা নিলে ব্যাস হবে, হ্যাঁ। এবং বি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে কি ওয়াই একক। অতএব এ চোঙের পরিধি, ভূমির পরিধি কত হবে, বলো। ভূমির পরিধি হবে 2 পাই আর, 2 পাই আর, আর কত এখানে এক্স। এবং বি চোঙের ভূমির পরিধি হবে কত, 2 পাই ওয়াই। এবার এই দুটোর অনুপাত করব, প্রথম চোঙের পরিধি ভূমির পরিধির সঙ্গে সেকেন্ড চোঙের ভূমির পরিধি, তার অনুপাতটা কার সঙ্গে সমান হবে, এটার সঙ্গে সমান হবে আমার। অতএব শর্তানুসারে 2 পাই x is to 2 পাই y equals to 3:4। এটা থেকে ইমপ্লাই করছে কি x 2 পাই x by 2 পাই y equals to 3/4। এটা থেকে ইমপ্লাই করছে যে x by y সমান সমান 3/4, মানে এখানে উপরে 2 পাই নিচে 2 পাই কেটে যাচ্ছে, হ্যাঁ। এবং এটা থেকে লিখতে পারি x by 3 equals to y by 4, মানে এই 3টাকে নিচে লাগালাম, এই ওয়াইটাকে 4-এর উপরে লিখলাম। এটা সমান সমান সাপোজ ধরে নাও টি, হ্যাঁ, যেটা নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা ধরে নিলে আমরা পরের কথাই করি। এটা ধরে নিলে তাহলে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি, এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি দেখো, এখানে এই যে এক্স এর নিচে 3 আছে, তাহলে এক্স বাই 3 ইকুয়ালস টু টি পাচ্ছি, তাহলে এক্স ইকুয়ালস টু 3t পাচ্ছি। তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে না 3t। আর ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছি দেখো, y ইকুয়াল টু কি ছিল, y বাই 4 ছিল, তাহলে 4টা এদিকে গেলে কত পাচ্ছি আমি 4t। তাহলে y ইকুয়াল টু কত পাচ্ছি আমি 4t, হ্যাঁ। তাহলে আমার আমার যে ভূমির এই যে ব্যাসগুলো আমরা ধরেছিলাম ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে কত, এটা 3t পেলাম আমরা, হ্যাঁ। আর এটা পেলাম কত 4t। এবার আমাকে কি বের করতে হবে, যে আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত। তাহলে আমার এখানের উচ্চতা আমি জানি, ভূমির ব্যাসার্ধ আমি জানি, তাহলে আমি আয়তনের অনুপাত বের করতে পারি। ঠিক আছে, তাহলে এ চোঙের, অতএব এখন এ চোঙের আয়তন হবে, আয়তনের সূত্র কি ছিল, আয়তনের সূত্র ছিল পাই আর স্কোয়ার এইচ। পাই আর মানে কত, যে এক্স মানে হচ্ছে যে ব্যাসার্ধ লিখলাম 3t তার হোল স্কোয়ার, এইচ এইচ কত ছিল এখানে দেখো, এইচ ছিল যেটা সেটা ছিল কত না কে, তাহলে পাই আর স্কোয়ার কে। এবং বি চোঙের আয়তন কত হবে, পাই একই রকম ভাবে আর মানে এইটা 4t তার স্কোয়ার, আর উচ্চতা কত ছিল এখানে 2k, তাহলে 2k হবে পাই আর স্কোয়ার 2k। এবার এই আয়তনের অনুপাত আমাকে নির্ণয় করতে হয়েছে, হ্যাঁ। তাহলে এখানে লিখবো এ চোঙের আয়তন ইস টু বি চোঙের আয়তন ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে এইটা ইস টু এটা হবে, তাহলে 4 নয় সরি পাই, তাহলে কি হবে এখানে করছি, হ্যাঁ, পাই এটা ভাঙলে স্কোয়ার ভাঙলে কি হবে 9t স্কোয়ার কে ইস টু পাই, এটাকে ভাঙলে কত হবে 16t স্কোয়ার 2k। অর্থাৎ এটা বাই এটা মানে অনুপাত মানে এটা এভাবেই তো লিখি আমরা, এটা বাই পাই 16
টি স্কোয়ার, ওকে, টি স্কোয়ার কেটে গেল, কে কে কেটে গেল, হ্যাঁ, এই পাই পাইও কেটে গেল। এবার যেটা দেখো উপরে 9 আছে, নিচে কত আছে 32 আছে, তাহলে 9/32, অতএব 9:32 হচ্ছে আমার অ্যান্সার। বুঝে গেল? নেক্সট প্রবলেমটা আমরা দেখব। আচ্ছা, এর পরে যে প্রবলেমটা দিয়েছে সেটা দেখো, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার ও এসি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে প্রথমে আমাকে আগে একটা কাজ করতে হবে, যেটা আমাদের বৃত্তটা আমরা অঙ্কন করি, বৃত্ত অঙ্কন করি। এবার যেটা বলেছে যে এবি আর এসি, ঠিক আছে, দুটো জ্যা আমরা অঙ্কন করে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা একটা জ্যা এভাবে অঙ্কন করলাম যাতে করে এরা পরস্পর 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে কত 90 ডিগ্রি। ঠিক আছে, নাম দাও, এটাকে নাম দাও এবি আর এটাকে নাম দাও এসি। ঠিক আছে, তাহলে এবি কত বলেছে, এবি 4 সেন্টিমিটার, এসি কত, এসি হচ্ছে কত 3 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা কি করব, বি আর সিটা যুক্ত করব, বি আর সিটা যুক্ত করব। তাহলে বি আর সি যখন যুক্ত করছি, এবার একটা জিনিস তোমরা জানো, একটা থিওরেম জানো, যে কোনো বৃত্তের মধ্যে যদি আমরা কোনো 90 ডিগ্রি অঙ্কন করি, তাহলে তাদের যে মানে অতিভুজ, মানে যদি তারা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে এবং প্রত্যেকটা কোণ যখন বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে, তখন তাদের অতিভুজটা কি হবে না ওই বৃত্তের ব্যাস হয়ে যাবে, এবং তার মধ্যবিন্দুটা মানে অতিভুজের মধ্যবিন্দুটাই কি হয়ে যাবে, কেন্দ্র হয়ে যাবে। বুঝা গেল? হ্যাঁ, ডি নাম দাও, হোয়াটএভার, তুমি যা খুশি নাম দিতে পারো। তাহলে এই থিওরেমটা বোঝা গেল যে যে এদের যে অতিভুজ সেটা কি না কেন্দ্র দিয়ে পাস করছে এবং এই অতিভুজটাই বৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে। এবার দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পেয়েছি, ট্রায়াঙ্গেল এ বি সি হলো কি সমকোণী ত্রিভুজ। অ্যাঙ্গেল বি এসি হচ্ছে কত 90 ডিগ্রি। ঠিক আছে, এবার এখানে এখন কি বলা আছে, এ বি ইকুয়ালস টু কত বলা আছে না 4 সেন্টিমিটার বলা আছে, আর এসি ইকুয়ালস টু কত বলা আছে 3 সেন্টিমিটার বলা আছে। তোমাকে বের করতে হবে কি বিসি, বিসি কত হচ্ছে, বিসি ইকুয়ালস টু কত সেটা বের করতে হবে। এবার যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা জানি কি পিথাগোরাসের সূত্র অনুসারে যে এবি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার, যদি আমরা এই কোণটাকে কনসিডার করি তাহলে এটা ভূমি হবে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার। এবার এবির মান বসাও, এবির মান হচ্ছে কত 4 স্কোয়ার প্লাস এসির মান কত 3, 3 স্কোয়ার ইকুয়ালস টু কত বিসি স্কোয়ার। এখান থেকে কি পাচ্ছি 16, এটা স্কোয়ার করলে 16 হচ্ছে, এটা স্কোয়ার করলে কত হবে প্লাস 9 ইকুয়ালস টু বিসি স্কোয়ার। 16 প্লাস 9 করলে কত হবে 25 হবে, ইকুয়ালস টু বিসি স্কোয়ার হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি না বিসি ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 পাচ্ছি। এবার আমরা জানি এখানটাতে আমি লিখছি যে যখন লাইন সেগমেন্টের দৈর্ঘ্য নির্ণয় করা হয় তখন সবসময় কি পজিটিভ মান কনসিডার করা হয়, অর্থাৎ বিসি ইকুয়ালস টু 5 এই মানটাকে আমরা গ্রহণ করব। অতএব বৃত্তটির ব্যাসার্ধ কত হবে হাফ ইন্টু বিসি, কারণ বিসিটা তো ব্যাস আগেই বললাম, তাহলে হাফ ইন্টু 5 অর্থাৎ 5/2 সেন্টিমিটার হলো আমার বৃত্তের ব্যাসার্ধ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট প্রবলেম কি আছে সেটা দেখো। দেখো এরপরে যে প্রবলেমটা দিয়েছে সেটা বলছে যে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা। মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। ঠিক আছে, ভালো অঙ্ক। তাহলে প্রথমেই লেখো, ধরি মূলধন হলো কত ইকুয়ালস টু পি টাকা এবং
সুদের হার কত? আর ঠিক আছে। এবার ফার্স্ট কেস করে নাও, আমরা কি প্রথমে সরল সুদ, সরল সুদের ক্ষেত্রে বলে কেস করে নেবো, ঠিক আছে। প্রথম কেস হচ্ছে সরল সুদের ক্ষেত্রে। সরল সুদের ক্ষেত্রে তাহলে মোট সুদ কত হবে বলো? মোট সুদ হবে, আচ্ছা এখানে বছরটা কত বলেছে? 2 বছর। এখানে লিখে দাও সময়টা কত? 2 বছর, ঠিক আছে। তাহলে মোট সুদ কত হবে? পি আর টি বাই 100, পি ইন্টু আর ইন্টু 2 ডিভাইড বাই 100, এটা মোট সুদ। তাহলে শর্ত অনুসারে এটা কত হবে না, এটার সাথে সমান হবে 8400 টাকা। অতএব শর্ত অনুসারে পি আর 2/100 ইকুয়ালস টু 8400 টাকা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখান পর্যন্ত। এবার এই 2 দিয়ে কেটে দিলে কি হবে? এখানে 4200, অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি? পি আর ইকুয়ালস টু এই 100টা এইখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 4200, 100টা গুণ হওয়ার জন্য আবার 00। এই যেটা পেলাম এটাকে আমরা মার্ক করে রাখি, কারণ এটা আমাদের পরে আমাদের কাজে লাগবে, এটা আমার আলাদা পরে কাজে লাগবে। সরি, একটু মার্ক করেই রাখি, ঠিক আছে। এটা আমার পরে কাজে লাগবে। এবার দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে গুলো আলাদা করে লিখবো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা একটা নিয়ম জেনেছিলাম, সেটা হচ্ছে যে সুদ প্লাস আসল ইকুয়ালস টু কি হতো? সেই ফর্মুলাটা আমরা জানি, সুদ প্লাস আসল সমান ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এখানে মানটা বসালে আমরা যেটা পাবো সেটা দেখে নাও। সেটা হচ্ছে কি, সুদ প্লাস আসল। তাহলে আমরা যেটা পাচ্ছি, এখান থেকে শুধু সুদটা বের করতে গেলে, ধরো শুধু সুদ যদি আমি বের করতে যাই, তাহলে আমার আসলটা আমি পি ধরেছিলাম, এখানে পিটা এখানে আসল, তাহলে এইটা থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে শুধু সুদ পেয়ে যাবো। হ্যাঁ, এখান থেকে আমি লিখতে পারি শুধু সুদ ইকুয়ালস টু, হ্যাঁ, মোট সুদ বা সুদ, ঠিক আছে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর মান কত? আর এর মান আরই ধরেছিলাম, আর বাই 100 হোল টু দি পাওয়ার টি এর মান কত? 2। তাহলে 2 মাইনাস পি। তাহলে এইটা হচ্ছে শুধু সুদ, যে আমরা যেটা আসল নিয়েছিলাম সেই আসলটা, শুধু আসল সমান এইটা হয়। তাহলে এখান থেকে শুধু আসল সুদ সুদ বের করতে হয়, তাহলে এই আসল পি এটা থেকে বাদ দিলেই তাহলে আসল আমরা সুদটা পেয়ে যাবো। তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা। এবং এই যে মোট সুদ, এই মোট সুদটা কোনটার সঙ্গে সমান হবে? এটার সঙ্গে সমান হবে 8652 টাকার সঙ্গে সমান হবে। তাহলে আমরা নেক্সট পেজে এটা লিখি, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, অর্থাৎ লিখবো শর্ত অনুসারে, কি লিখবো? শর্ত অনুসারে p into 1 plus r by 100 whole to the power 2 minus p equals to কত? এই যে 8652, 8652। এবার এটাকে ভেঙে দাও, এটাকে ভাঙলে কি হবে? p into 1 plus r square by, এটা স্কোয়ার করলে কত হয়? ঠিক আছে, প্লাস 2 into r by 100, ঠিক আছে, মাইনাস p ইকুয়ালস টু r 8652। এবার এটাকে পিটা মাল্টিপ্লাই করবে, তাহলে p প্লাস পি আর স্কোয়ার ডিভাইড বাই 1 2 3 4 প্লাস আর পি বাই 50। এই 2 দিয়ে কেটে দিয়েছিলাম এটাকে, মাইনাস পি আছে 8652। এই পি এই পি কেটে গেল। এবার দেখো এই যে আগে আমরা একটা মার্ক করে রেখেছিলাম যে পিআর এর ভ্যালু কত, মানে পিআর এর ভ্যালু যে 4,20,000 টাকা, ঠিক আছে। তো এই যে পিআর এর মানটা আমরা পেয়েছি, এটা আমরা কি করবো না এইখানে বসাবো পিআর এর জায়গায়, এখানে পিআর এর জায়গায় মানটা বসাতে শুরু করছি। তাহলে পি আর ইন্টু আর, এটাকে পি আর স্কোয়ারকে লিখতে পারি ডিভাইড বাই 1 2 3 4 প্লাস পি আর বাই 50 ইকুয়ালস টু কত পাচ্ছি? এটা পাচ্ছি, একটু লিখে লিখে করছি, হ্যাঁ।
তাহলে পিআর এর জায়গায় মানটা বসালে কত, পিআর এর মানটা কত ছিল, যে 4,000, এই 4,20,000 টাকা। তাহলে ওটা লিখলে এখানে লিখবো আমরা, এখানে 8 লিখে ফেলেছি আমি, যে 4,00,000 4 1 2 3 4 ইন্টু আর। ঠিক আছে, এবার এই প্লাস একই রকম ভাবে এখানে লিখবো 1 2 3 4 বাই 50 ইকুয়ালস টু এটা। এই 4টে শূন্য কেটে যাচ্ছে, দেখো এর সাথে কেটে গেল, এখানে একটা শূন্য কেটে যাবে, এবং 5 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হবে, 5 দিয়ে তোমার এটাকে ডিভাইড করলে কত ছিল, 50 টি 40, 5 4 20, তাহলে দুটো শূন্য পড়ে গেল, 8,415 গেল। ঠিক আছে, তাহলে এইখানে আমার যে সমীকরণটা দাঁড়াচ্ছে সেটা সেটা কি দাঁড়াচ্ছে আমি দেখে নিই। তাহলে 42r প্লাস 8,400 ইকুয়ালস টু 8,652, এই সমীকরণটা আমার দাঁড়াচ্ছে, তাই তো। এবার এখান থেকে দেখো 42 দিয়ে এটাকে ডিভাইড করে যাচ্ছে, বা 42 দিয়ে ডিভাইড করার দরকার নেই, এটা সাবট্রাক্ট করে দিলে আমি এখান থেকে এইখানটাতে করছি। দেখো 42r ইকুয়ালস টু 8,652 মাইনাস 8,400, তাহলে এখান থেকে পাচ্ছি 42r ইকুয়ালস টু, এটা সাবট্রাকশন করলে কত হচ্ছে, সাবট্রাকশন করলে হচ্ছে 225। এবার আর এর ভ্যালু কত পাচ্ছি, 225 বাই 42, এটা কাটলে কত হচ্ছে, 42 দিয়ে কাটলে দেখো এটার ভ্যালু তোমার হচ্ছে 6, 6 দুগুণে 12, না থেকে 1 4 24 25, তাহলে 6, তাহলে আর এর ভ্যালু আমরা কি পাচ্ছি, আর ইকুয়ালস টু 6%। অতএব এবার আমার যে রিলেশনটা আমি পেয়েছিলাম আগে, এই রিলেশনে আমি আর এর ভ্যালুটা 6 বসিয়ে দেবো। ঠিক আছে, তখন আমার যে মানটা পাবো এটাকে 1 নম্বর নাম দিয়ে দেবো, অ্যাকচুয়ালি এটাকে 1 নম্বর নাম দিয়ে দেবো। এখানে লিখবো যে 1 নম্বর থেকে পাই যে পিআর ইকুয়ালস টু কত, কত মানটা ছিল 42 1 2 3 4, আর এর মান 6 বসালে তাহলে কত পাচ্ছি, পি ইকুয়ালস টু 42 1 2 3 4 ডিভাইড বাই 6, কাটলে কত হচ্ছে 6 7 42 1 2 3 4, অর্থাৎ 70,000 টাকা। পি সমান কি পাচ্ছি আমি, 70,000 টাকা পাচ্ছি। অতএব এখানে আমরা লিখতে পারি, এখানটাতে আমি লিখছি, অতএব সুদের হার কত, সমান 6%, এবং মূলধন কত, 70,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা নেক্সট অঙ্ক দেখে নেব। দেখো এটাতে বলছে একটা সমীকরণ তোমাকে দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণের বিদ্বয়ের অনুপাত করা আছে 1:r। দেখাতে বলেছে যে r প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস ডিভাইড বাই r স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এসি। তাহলে এই অঙ্কটা আমরা করি। আচ্ছা প্রথমে ধরে নেব যে ধরি a x স্কোয়ার প্লাস bx প্লাস c এর বীজ দুটি হলো কি আলফা বিটা। আচ্ছা এখানে বলা আছে অনুপাত কত, আলফা বিটা। শর্ত অনুসারে কি বলা আছে, শর্ত অনুসারে লিখবা, একটু লিখে লিখে করি আমরা, লিখে লিখে করলে ভালো লাগবে। শর্ত অনুসারে কি বলছে, যে আলফা ইস টু বিটা ইকুয়ালস টু 1:r, এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফা বাই বিটা ইকুয়ালস টু 1/r, এখান থেকে আমরা কি পাচ্ছি, যে আর আলফা ইকুয়ালস টু বিটা। তাহলে এই যে মানটা আমরা পেলাম, এই মানটাকে আমরা রেখে দেবো, আমার পরে কাজে লাগবে, এটা আমার নোট আউট করে রেখে দেবো। আচ্ছা এবার আমরা আমরা কি জানি, আমরা কি পাই, আমরা পাই কোথা থেকে না, এই বীজের সঙ্গে কোফিসিয়েন্টের, এই যে দ্বিঘাত সমীকরণের কোফিসিয়েন্টের যে সম্পর্ক আছে সেখান থেকে যে এটা পাই, এটা হচ্ছে আলফা প্লাস বিটা সমান কি মাইনাস বি বাই এ, এবং যেটা আরেকটা পাচ্ছি সেটা হচ্ছে কি আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ। এই দুটো রিলেশন আমরা জানি। এবার এখানে তোমার আলফা বিটার জায়গায় মানটা বসাও,
এখানে বিটার জায়গায় মানটা বসাচ্ছি, ঠিক আছে? তাহলে আলফা প্লাস আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। একই রকম এখানে বসালে কি পাচ্ছি আমি, যে আলফা ইন্টু আলফা আর ইকুয়ালস টু সি বাই এ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি দেখো কি পাচ্ছি, এখান থেকে আলফা কমন নিলে 1 প্লাস আর ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আর এখান থেকে কি পাচ্ছি, আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি আর এ। তাহলে আমাকে কি করতে হবে, আমি কোনটা ধরেছিলাম আলফা বিটা, তাহলে আলফা বিটাকে এলিমিনেট করতে হবে, যেটা আমরা ধরেছি সেটাকে এলিমিনেট করতে হবে, যেগুলো দেওয়া আছে সেগুলোর মাধ্যমে রূপান্তর করতে হবে। তাহলে এখান থেকে আমি আলফার মান পাচ্ছি মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস আর ইন্টু এ। তাহলে এই আলফার মানটা এখানে বসিয়ে দেবো আমি। তাহলে বসাচ্ছে আমি যেটা পাচ্ছি, তাহলে আলফা স্কোয়ার মানে এইটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে মাইনাস বি 1 প্লাস আর, হ্যাঁ, এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সি বাই আর এ। কোনো অসুবিধা নেই তোমাদের? আচ্ছা, এইখানটাতে আমি করি, দেখো এটা স্কোয়ার করলে কত হবে, বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, নিচে কত আসছে 1 প্লাস আর তার হোল স্কোয়ার, তার পাশে কি আছে এ আছে, তাহলে এ স্কোয়ার, রাইট সাইডে কি আছে সি বাই আর এ। এই এ এই স্কোয়ারটা কেটে গেল। এবার দেখো আমার যেভাবে করতে দেওয়া আছে সেভাবে আমি সাজাবো। দেখো বি স্কোয়ার আমার আছে, তাহলে এখানে বি স্কোয়ার পেয়েছি। এবার দেখো এসি নিচে আছে, এখানে নিচে বি স্কোয়ার নিচে এ আছে, তাহলে সিটাকে নামিয়ে দিই। আর এখানে দেখো রাইট সাইডে আমার কি আছে না 1 প্লাস আর স্কোয়ার, তাহলে এইটাকে 1 প্লাস আর স্কোয়ার থেকে দূর করে তুলে দিই, তাহলে নিচে আর পড়ে থাকবে, তাহলে অলরেডি আমার চলে এসছে। বি স্কোয়ার বাই এসিটাকে নিচে নামালে এসি, আর এই 1 প্লাস আর স্কোয়ারকে উপরে তুলে দিই, 1 প্লাস আর তার হোল স্কোয়ার ডিভাইড বাই আর, এটা রুট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা দেখি আমরা। দেখো এরপরে যেটা অঙ্ক প্রুফ দিয়েছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের উপপাদ্য, ঠিক আছে? প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা তোমাদের উপপাদ্য, বলো 33। তবুও আমি এটা প্রমাণটা করে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, লিখে লিখে বইয়েতে খুব ভালো করে লেখা আছে, ওইভাবেই লিখবে তোমরা, আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে একটা সার্কেল ড্র করে নিলাম, এবার একটা ব্যাস ড্র করে নিই, নাম দিয়ে দিই আমরা এ আর বি, ঠিক আছে? এবার একটা জ্যা ড্র করে নিই, এই যে ব্যাস নয় এমন জ্যা, এখানে একটা জ্যা নাম দিয়ে দিচ্ছি, সেটার নাম দিচ্ছি সি আর টি। এবার কি বলেছে, যে কেন্দ্রগামী কোনো সরলরেখা, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত হচ্ছে, তাহলে এই যে কেন্দ্র আমার এখানে আছে, ধরে নিচ্ছি এটা কেন্দ্র ও, এই সরলরেখাটা আমরা টানছি সিডি এর উপর, ঠিক আছে, যেটা কিনা ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এবার কি বলছে, সমদ্বিখণ্ডিত করলে, তাহলে হচ্ছে এইটা সমান এটা আমাদের দেওয়া আছে। আমাকে কি দেখাতে হবে না, এই ওইটা সিডির উপর লম্ব হচ্ছে, তাহলে আমাদের দেখাতে হবে প্রামাণ্য কি বলেছে না, প্রামাণ্য বলছে এটা যে ওই লম্ব সিডি। আচ্ছা, আমরা অঙ্কন করবো, অঙ্কন কি করবো, ওসি যুক্ত করবো, ওডি যুক্ত করবো, তাহলে ওসি যুক্ত করলাম এবং ওডি যুক্ত করলাম। এবার প্রমাণটা দেখে নাও, লেখালেখিগুলো বইয়েতে লেখা আছে, খুব সুন্দরভাবে ওইভাবেই লিখবে, হ্যাঁ। দেখো ত্রিভুজ ও সিই এবং ত্রিভুজ ও ডিই, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি পাচ্ছি, এক নম্বর যেটা পাচ্ছি দেখো, এই বাহুটার এই যে সিই এর সঙ্গে ইডি সমান, তাহলে সিই সমান সমান ইডি করতে পারছি, এটা তো প্রদত্ত, এটা তো বলা আছে যে জ্যাটা মানে জ্যাটাকে এই কেন্দ্রগামী সরলরেখা ওই সমদ্বিখণ্ডিত করবে, এটা হচ্ছে কি প্রদত্ত। 2 নম্বর কি পাচ্ছি আমরা, এই যে বাহু ওসি, এটা তো ব্যাসার্ধ এই বৃত্তের, এবং ওডি এটাও ব্যাসার্ধ, তাহলে ওসি সমান ওডি, এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? লিখবে এইগুলো, কারণগুলো লিখবে। 3 নম্বরটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ওইটা কি সাধারণ বাহু, দেখো এই ও সিই ও ডিই এই দুটো ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে ওই, তাহলে ওই কি পাচ্ছি সাধারণ বাহু। অতএব 3টে কন্ডিশন পেয়ে গেলাম, তাহলে অতএব এস 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 এর মাধ্যমে কি পাচ্ছি, ট্রায়াঙ্গেল ও সিই
সর্বসম ট্রায়াঙ্গেল ও ডিই বলতে পারছি। সর্বসম হয়ে যাওয়া মানে কি এই কোণটার সাথে এই কোণটা সমান, অতএব অ্যাঙ্গেল ও ই সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও ই ডি। আবার দেখবে এই টোটাল কোণটা কত ডিগ্রি, টোটাল কোণটা তো 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও ই সি প্লাস অ্যাঙ্গেল ও ই ডি ইকুয়ালস টু কত 180 ডিগ্রি। এবার যেহেতু সমান তাহলে এখান থেকে আমরা এইটার বদলে এইটা লিখতে পারছি, মানে ও ই ডি এর বদলে ও ই সি লিখতে পারি। তাহলে লিখলে কি হবে, 2 ও ই সি হয়ে যাবে, 2 অ্যাঙ্গেল ও ই সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা পাচ্ছি ও ই সি ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। মানে এই কোণটা আমরা কি পেয়ে গেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম। এই কোণটা 90 ডিগ্রি পেয়ে যাওয়া মানে কি, অতএব ওই লম্ব সিডি। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি আছে সেটা দেখবো। দেখো এর পরের যে সমস্যাটা দেওয়া আছে, বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন কিন্তু 539 ঘন ডেসিমিটার কি হতো বেশি। চোঙটির উচ্চতা কত? দেখো এখানে কিন্তু একটা জিনিস মানে গুলিয়ে ফেলবে না, সেটা বলছে যে উচ্চতা যদি 6 গুণ হতো, এখানে কার 6 গুণ, এখানে কিন্তু এই ব্যাসার্ধের 6 গুণ হতো। ঠিক আছে, ব্যাসার্ধের দ্বিগুণ বলা আছে, উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে। ঠিক আছে, এখানে দেখো আমরা ধরে নিচ্ছি এই ব্যাসার্ধটা, ব্যাসার্ধটা এইচ ধরে। ঠিক আছে, তাহলে উচ্চতা কত হবে, যদি ব্যাসার্ধ এইচ হয়, ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা, উহা চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উচ্চতা কত হবে 2h। বোঝা গেল? তাহলে আমরা লিখছি, ধরি ধরি কি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত এইচ একক। ঠিক আছে, একক না, অ্যাকচুয়ালি ডেসিমিটারে নিয়ে নাও। এখানে যেহেতু তোমার ইউনিট দেওয়া আছে ঘন ডেসিমিটার, সুতরাং ডেসিমিটারে নিয়ে নয় ভালো, ডেসিমিটার। ঠিক আছে, অতএব লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কত হবে 2h ডেসিমিটার। তখন তাহলে তখন আয়তন কত হবে, আয়তন হবে পাই, এই যে আয়তনের সূত্র কি ছিল, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে আরটা ছিল এখানে এইটা, আর এইচটা ছিল এইটা, তখন কি হবে পাই আর স্কোয়ার মানে এইচ স্কোয়ার, এইচ মানে কত 2h, অর্থাৎ 2 পাই এইচ কিউব ঘন ডেসিমিটার। আচ্ছা, এখন যদি উচ্চতা 6 গুণ হতো, ব্যাসার্ধের 6 গুণ কিন্তু, হ্যাঁ এটা হতো। ঠিক আছে, এটা মনে রাখবে অবশ্যই, এই জায়গাটাতেই ভুলটা হওয়ার চান্স বেশি, মানে এখানে ভালো করে বলা নেই, এটা ব্যাসার্ধের হতো। ঠিক আছে, তখন কি হতো না, তাহলে ব্যাসার্ধ ছিল এইচ, তাহলে এখন 6 গুণ হচ্ছে, তার মানে কত 6h হতো। তো যদি উচ্চতা 6 গুণ হতো তখন 6h হতো উচ্চতা। ঠিক আছে, তখন উচ্চতা অ্যাকচুয়ালি লিখো এখানে, এখানে একটু ভালো করে লিখো, তখন এখানে এটা ঠিকভাবে লিখো, হতো তখন উচ্চতায় হতো কত, তাহলে 6h ডেসিমিটার। কিন্তু দেখ ব্যাসার্ধের কোনো চেঞ্জ হয়নি, শুধু উচ্চতায় চেঞ্জ হলো। তখন কি হতো, তখন আয়তন কত পাই আর স্কোয়ার মানে এইচ স্কোয়ার ইন্টু এইচ, মানে এইচ মানে 6h, তাহলে কত হলো 6 পাই এইচ কিউব ঘন ডেসিমিটার হতো। এবার কি বলছে না, এই যে বেশি আয়তনের মধ্যে ডিফারেন্সটা, এটা বেশি এটা কম, তাহলে এই ডিফারেন্সটা, এটার মধ্যে ডিফারেন্সটা বলছে এত। শর্তানুসারে কত, শর্তানুসারে 6 পাই এইচ কিউব মাইনাস 2 পাই এইচ কিউব ইকুয়ালস টু কত পেলাম 539। তাহলে এখান থেকে কি পাচ্ছি 4 পাই এইচ কিউব ইকুয়ালস টু 539। এখান থেকে যেটা পাচ্ছি দেখো এইচ কিউব ইকুয়ালস টু 539
ডিভাইডেড বাই 4। আচ্ছা, পাইটা নিচে আসছে, পাই এর মান কি 22 এর 7, তাহলে এখানে আমরা কি পাবো, 22টা নিচে থাকবে, 7টা উপরে উঠে যাবে, তাই তো। পাই এর মান তো 22 এর 7, এদিকে 22 এর 7 হওয়ার কথা, এদিকে চলে এলে তাহলে 22টা নিচে যাবে, 7টা উপরে যাবে। এবার কাটাকুটি করলে কি পাচ্ছি আমরা, দেখো দেখো 11 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমরা পাচ্ছি 2, আর এখানে 11 দিয়ে কাটলে কত পাচ্ছি, 5, 11, 5, 55। আচ্ছা, এখানে আমি লিখতে একটু ভুল করেছি, হ্যাঁ, তো এখানে 539 হবে, আমি 593 লিখেছি, একবার একটু ঠিক করে নেবেন, হ্যাঁ। তাহলে 539 কে কাটলে কত হবে, এটা 11 দিয়ে কাটছি, এটাকে 11 দিয়ে কাটলে কত হচ্ছে 4, তাহলে 44, 53 থেকে 44 মধ্যে 9, তাহলে 99, 99 কে 11 দিয়ে ডিভাইড করলে 49, তাহলে আমরা কি পাচ্ছি 49 মানে কত, 7 ইন্টু 7, এখানে 7 আগে থেকে একটা ছিল, তাহলে 7 ডিভাইডেড বাই এখানে কত 4 মানে কত 2 ইন্টু 2 ইন্টু 2 আগে থেকেই ছিল, তাহলে এইচ কিউব ইকুয়ালস টু এটা, তারপরে আমরা এইচ ইকুয়ালস টু কি পাচ্ছি, তাহলে তিনটের জন্য একটা লিখবো, তাহলে 7/2, তাহলে এইচ এর মান কত পেলাম 7/2। আমার কি চেয়েছে, চোঙটির উচ্চতা চেয়েছে, চোঙটির উচ্চতা চেয়েছে, অতএব চোঙটির উচ্চতা কত 2h, অতএব চোঙটির উচ্চতা কত, তাহলে 2h, 2 ইন্টু 7/2, দ্যাট ইজ 7 ডেসিমিটার, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো জায়গায় অসুবিধা হলে বা তোমাদের কোনো জায়গায় অঙ্ক করার সময় যখন প্র্যাকটিস তোমরা করছো কোনো রকম সমস্যা প্রবলেম হলে আমাদের সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের কোয়ারিজ পাঠাবে, অথবা instinct@gmail.com এ তোমাদের সমস্যা পাঠাবে, হ্যাঁ। আমি নিজে, হ্যাঁ, এবং অন্যান্য বিষয় হলে সেই বিষয়ে সংশ্লিষ্ট যিনি টিচার আছেন, সাবজেক্ট এক্সপার্ট টিচার আছেন, তিনি তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তোমার প্রবলেম কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে। এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো রকম চার্জ নেই, চার্জেবল নয়। আচ্ছা, আমাদের এই ভিডিওটা আশা করি তোমার ভালো লেগেছে। তোমরা যদি এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা এবং ভিডিওটাকে লাইক। এবং আজকের এই ক্লাসের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে আপলোড করে দেবো, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। ওকে, ধন্যবাদ।